গল্পের উরুচিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন স্বপ্ন যেন পেল ভাষা। স্বপ্ন যেন পেল ভাষা, কলমে স্বপ্না ভট্টাচার্য, কণ্ঠে সীমা বেরা। পর্ব 21। আগের পর্বের পর তিতলি আর একটা কেকের টুকরো নিয়ে রাজা রাহিলের কাছে গিয়ে দুজনকে কেক খাইয়ে দিল। ওরাও তিতলিকে কেক খাওয়ালো। তারপর রাজ তিতলিকে কোলে তুলে নিয়ে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে প্রিন্সেস। তিতলি জিজ্ঞেস করলো, সারপ্রাইজ কি? রাজ বলল, সেটা তো বাইরে আছে, চলো। মিসেস চ্যাটার্জি, আমি তিতলিকে একটু বাইরে নিয়ে যাচ্ছি। তন্নি ঘাড় নেড়ে সম্মতি জানাতে রাজ তিতলিকে কোলে নিয়েই বাইরে বেরিয়ে এলো। বাইরে রাজের কেনা একটা কিড স্কুটার দাঁড় করানো ছিল। রাজ স্কুটারের সিটে তিতলিকে বসিয়ে দিল। তিতলি অবাক হয়ে বলল, এটা আমার জন্য? রাজ বলল, এটা শুধুমাত্র প্রিন্সেসের জন্য। তিতলি খুশিতে লাফিয়ে উঠে বলল, ইয়ে, থ্যাংক ইউ আঙ্কেল। রাজ বলল, ওয়েলকাম বেবি। এখন চলো ভেতরে। তিতলি স্কুটারের দিকে তাকিয়ে বলল, আর এটা? রাজ বলল, এখন তো বাড়িতে অনেক লোক রয়েছে, ভেতরে ঢোকানো যাবে না, তাই এখন এটা এখানেই থাক। সবাই চলে গেলে তারপর বাড়ির ভেতর নিয়ে যেও, ঠিক আছে? তিতলি বলল, কিন্তু বাইরে থাকলে কোনো চোর যদি চুরি করে নেয়? রাজ অবাক হয়ে বলল, এখানে চোর আসবে কোথা থেকে? তিতলি বলল, কেন, ওই গেট দিয়ে। রাজ তিতলির কথা হেসে ফেলল। তিতলি আবার বলল, না না আঙ্কেল, এখানে বাইরে রাখা যাবে না। রাজ বলল, তাহলে এখন উপায়? তিতলি পাকা গিন্নির মতো গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে বলল, একটা কাজ করো তুমি, এটা স্টোর রুমে রেখে দাও। রাজ জিজ্ঞেস করলো, স্টোর রুম? সেটা কোথায় আছে? তিতলি বলল, এই তো বারান্দা দিয়ে পিছনের দিকে গেলে ওখানেই আছে স্টোর রুম। রাজ বলল, আচ্ছা, আমি দেখছি, তুমি ভেতরে যাও। তিতলি ওকে বলে ভেতরে চলে গেল। রাজ স্কুটারটা নিয়ে বারান্দা ধরে বাড়ির পিছনের দিকে যেতেই দেখলো একটা রুমের দরজা খোলা। সে আশেপাশে তাকিয়ে দেখলো এইদিকে আর কোনো রুম নেই। এবার সে দরজা দিয়ে উঁকি দিল। ভেতরে জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছিল এটাই স্টোর রুম। রুমটা বেশ বড়। মাঝখানে একটা বড় পুরানো দিনের বুক সেলফও রাখা আছে, যার জন্য বাইরে থেকে ভেতর দিকটা দেখা যাচ্ছে না। রাজ স্কুটারটা সামনের দিকে রেখেই বেরিয়ে আসতে যাবে, এমন সময় রুমের ভিতরের দিক থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ এলো। রাজ মনে মনে ভাবল, ভেতরে চোর ঢেকেনি তো? কিছুটা সন্দেহ নিয়ে রাজ বুক সেলফটা পেরিয়ে ভেতরের দিকে যেতে দেখে মেঝেতে একটা ঝাড়বাতি ভেঙে পড়ে আছে, আর তার একটু দূরে তন্নি বড় বড় চোখ করে ভেঙে যাওয়া ঝাড়বাতিটার দিকে তাকিয়ে আছে। ঝুমা, কাজ হয়ে গেছে তো সোনা? ঝুমা রান্নাঘর গোছগাছ করছিল। এই কথাটা শুনে চমকে পিছন ফিরে তাকিয়ে দেখে হরিপদবাবু দাঁড়িয়ে। ঝুমা তাড়াতাড়ি তার কাছে এসে বাইরের দিকে একবার উকি দিয়ে, এখানে কেন আসছো? কথা বলতে? কলি দিদিমণি দেখে ফেললে কি হবে জানো তো? হরিপদবাবু বললেন, আহা, মিছেই ভয় পাচ্ছিস তুই। কলি এখন তিতলি সোনাকে নিয়ে ব্যস্ত আছে। আমার সোনা, তুই বল, যে কাজটা করতে বলেছিলাম করেছিস? ঝুমা বলল, হ্যাঁ, বৌদিমণির প্রিয় ডিনার সেটটা, যেটা আজকের গেস্টদের খাবার পরিবেশন করার কথা ছিল, সেটা লুকিয়ে স্টোর রুমে রেখে আসছি। বৌদিমণি খুঁজে না পেয়ে আবার গেছে আনতে। হরিপদ বললেন, এই তো লক্ষ্মী সোনার মতো কাজ। ঝুমা জিজ্ঞেস করলো, কিন্তু এটা কেন করলে? হরিপদবাবু বললেন, দরকার আছে রে, তোর জেনে লাভ নেই। তোর যেটায় লাভ, মানে ওই চওড়া নুপুর জোড়া, সেটা তুই পেয়ে যাবি। এই বলে হরিপদবাবু রান্নাঘর থেকে বেরিয়ে কাউকে ফোন করে বললেন, কাজ হয়ে গেছে, কৃষ্ণ কৃষ্ণ। তন্নি ভাঙা ঝাড়বাতির দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে নিজেই নিজেকে বকতে শুরু করলো, সেরেছে, ঝাড়বাতিটা টুকরো টুকরো হয়ে গেল। তুই যেমন আস্ত গবেট একটা, অত উঁচু তাক থেকে এমনি জিনিস পাড়তে গিয়েছিলি। তন্নির নিজে নিজে কথা বলা দেখে রাজ মুচকি হাসলো। তন্নি মেঝেতে বসে কাঁচের টুকরো কোনানোর জন্য হাত বাড়িয়ে আবার হাত গুটিয়ে নিল। নিজে নিজেই বলতে শুরু করলো, থাক,
এসব পরে করব না হয়, এমনিতেই স্টোর রুমে কার আর কি কাজ থাকবে, যেটা নিতে এসেছি সেটাই নিয়ে নিই বরং। এই বলে উঠে দাঁড়িয়ে ঘরের কোণে থাকা টুলটা নিয়ে শোকেস আলমারির কাছে রেখে শাড়ির আঁচলটা কোমরে গুঁজে টুলটায় উঠল। রাজ ভাবলো গিয়ে হেল্প করবে। ঠিক তখনই রুমের দরজাটা লাগানোর শব্দ হতেই সে ফিরে দেখে তনয় রাগী মুখে এগিয়ে আসছে। বুক সেলফটা আড়াল থাকায় তনয় রাজকে দেখতে পেল না। সে সোজা তন্নির কাছে গিয়ে সজোরে টুলটা লাথি মারল, আর তন্নি আনব্যালেন্সড হয়ে পড়ে গেল। আর ডান পাটা গিয়ে পড়ল ভেঙে যাওয়া ঝাড়বাতিটার ওপর। একটা বড় কাঁচের টুকরো পায়ের নরম অংশে গভীরভাবে ঢুকে গেল। তন্নি চিৎকার করে উঠতে যাবে এমন সময় তনয় তার মুখটাকে জোর করে চেপে ধরল। এর ফলে আর্তনাদটা চাপা পড়ে গোঙানির সৃষ্টি হলো। রাজ এসব দেখে হতভম্ব হয়ে গেল। সে রেগে গিয়ে প্রতিবাদ করতে যাবে এমন সময় তার মনে হলো তনয় যদি তাকে দেখতে পেয়ে তার সাথে তন্নির বদনাম রটাতে ছাড়বে না। এই কদিন তনয়ের চরিত্র সম্পর্কে এইটুকু অন্তত সে বুঝে গেছে। তন্নি যন্ত্রণায় ছটপট করতে লাগলো। তনয় ব্যঙ্গ করে বলল, কি কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট হয়েছিল যখন বাবা আমাকে চাবুক দিয়ে মেরে মেরে আধমরা করে দিয়েছিল। তোর জন্য, শুধু তোর জন্য আমাকে মার খেতে হয়েছিল। তনয় এবার মুখটা ছিঁড়ে দিলে তন্নি কাঁদতে কাঁদতে আটকে বলতে লাগলো, আমি আমি কি করেছি? তনয় বলল, তোর মেয়ের জন্মদিনের পার্টি থেকে বাঁচতে না আমি বাড়ি যেতাম, না এত কিছু হতো। আর একটা কথা কান খুলে শুনে রাখ, তোর বোন আমাকে নারী সমিতির ভয় দেখিয়ে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু আমাকে ব্ল্যাকমেল করা এত সহজ নয়। এসব কথা যদি তোর বোন জানতে পারে, তার কৈফিয়ত কিন্তু তোর মেয়েকে দিতে হবে। একবার জমের দুয়ার থেকে ফিরে এসেছে, দ্বিতীয়বার কিন্তু তা হবে না। তন্নি তনয়ের কথা শুনে শক্ট হয়ে গেল। এ কি শুনল সে? তনয় কি বলল? তিতলির ওই দিনের ঘটনার পেছনে তাহলে তোমার হাত ছিল? যদিও ওই দিন ঘটনা যা ঘটেছিল তাতে তনয়ের কোনো হাত ছিল না, তবু তন্নি আর কলিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার জন্য সে দোষটা নিজের ঘাড়েই নিয়ে নিল আর বলল, তা নয় তো কি, আউট হাউসের সিঁড়িতে তেল কি এমনি এমনি চলে গেল? আমিই ফেলে রেখেছিলাম। তন্নি অবাক হয়ে বলল, তুমি পারলে বাবা হয়ে সন্তানের এত বড় ক্ষতি করতে? তনয় তাচ্ছিল্যের স্বরে বলল, ও আমার সন্তান না। ও যদি ছেলে হতো তাহলে আমার সন্তান হতো। আমার বারণ সত্ত্বেও তুই ওকে নিজের দায়িত্বেই পৃথিবীতে নিয়ে এসেছিস। আমার একটু ইচ্ছা ছিল না, তাই ওকে আমি কোনোদিন নিজের সন্তান মানিনি, আর মানবও না। ওই মেয়েকে আসার জন্য আমার বাবা মা পর হয়ে গেছিল, তাই ওকে আমি ঘেন্না করি। এই বলে তনয় তন্নির চুলের মুঠি ছেড়ে দিয়ে হনহনিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে রাজ বেরিয়ে গেল। তন্নির কাটা পা দিয়ে রক্ত বেরিয়েই যাচ্ছে অনবরত, কিন্তু তন্নি আর কাঁদছে না। ও যেন পাথর হয়ে গেছে। তনয় হাজারো অন্যায় কাজ করলো, একজন বাবা যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে, সেটা তন্নি আশা করেনি। রাজ কয়েক মিনিট পরেই ফিরে এলো ফার্স্ট এড বক্স নিয়ে। সে তন্নির সামনে হাঁটু গেড়ে বসলো। তাকে দেখে তন্নি অবাক হলো। রাজ মাথা নিচু করে বসে আছে। ওর চোখ মুখ বলে দিচ্ছে ও সব শুনে ফেলেছে। তন্নি বলল, আপনি? রাজ বলল, আমি স্টোর রুমে আগে থেকেই এসেছিলাম। আই এম রিয়েলি সরি মিসেস চ্যাটার্জি। আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু তনয়বাবু আমাকে আপনার সাথে দেখলে উল্টো কিছু ভাবতে পারে, সেটা ভেবেই যেতে পারিনি। তন্নির মাথাটা পুরো হেট হয়ে গেল। সে মাথা নিচু করে দেয়াল ধরে কোনো রকমে উঠে দাঁড়াবার চেষ্টা করলো, আর তা করতেই গোড়ালির উপরে থাকা কাঁচ ভাঙাটা আরও ভেতরে ঢুকে গেল। তন্নি আবার চিৎকার করে আর্তনাদ করে বসে পড়ল। রাজ বলল, আরে কি করছেন কি? তারপর রাজ তন্নির পাটা আস্তে করে নিজের কাছে এনে কাঁচের টুকরোটা বের করে অ্যান্টিসেপটিক লোশন লাগিয়ে পাটা ব্যান্ডেজ করে দিল। তারপর বলল, আমি আপনাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাতে চাই না, কিন্তু একটা কথা না বলেও পারছি না। রবি ঠাকুরের একটা উক্তি আছে জানেন তো, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। এবার তন্নি রাজের মুখের দিকে তাকালো। রাজ আবার বলল, উনি একের পর এক অন্যায় করে যাচ্ছেন, আর আপনি সেই অন্যায় মুখ বুজে সহ্য করে আরও বেশি অন্যায় করছেন। তন্নি বলল, আপনি আমার ব্যাপারে কিছু জানেন না, আর তাছাড়া দূর থেকে উপদেশ দেওয়া আর প্রবলেম ফেস করা দুটো আলাদা বিষয়। রাজ বলল,
আমি আপনার বিষয়ে সবটা না জানলেও অনেকটাই জানি। তন্নি অবাক হয়ে তাকালে সে বলল, না মানে কলি বলেছিল ওই দিন আপনার পাশে আপনার শাশুড়ি মা আছেন, শ্বশুর মশাই আছেন, কলি আছে, তবুও প্রতিবাদ করতে ভয় পান। আমার জীবনেও একটা অন্ধকার অতীত ছিল। আমি মাত্র 8 বছর বয়সে একা লড়াই করে সেই লড়াই থেকে বেরিয়ে এসেছি। তন্নি আবার অবাক হয়ে রাজের চোখের দিকে তাকালো। রাজের চোখে মুখে কষ্টের ছাপ বলে দিচ্ছে রাজের কথার সত্যতা। কিছুক্ষণ চুপ থেকে রাজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের নিজেদের লড়াই নিজেদেরকেই লড়তে হয় মিসেস চ্যাটার্জি। ভগবানও তাদেরকেই সাহায্য করেন যে নিজের সাহায্য নিজে করে। অন্তত প্রিন্সেস মানে তিতলির কথা ভেবে প্রতিবাদ করুন। ছোবল না মারতে পারেন, অন্তত ফোঁস করুন, ওতেই কাজ হবে। আর মনে সাহস জোগানোর জন্য যদি আমার অতীত জানতে ইচ্ছে হয়, তাহলে আমাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন অন্য একদিন। ওই দিন শোনাবো রাজবীর থেকে রাজ হওয়ার গল্প। কয়েক মিনিট পর তন্নি আবার ওঠার চেষ্টা করলো। রাজ তা দেখে বলল, আপনি একা পারবেন না যেতে, আমি কলিকে পাঠিয়ে দিচ্ছি। রাজ চলে যেতেই তন্নি পিছন থেকে ডাকলো, রাজবাবু। রাজ পেছন ফিরে তাকিয়ে তন্নি বলল, কি করে আমার এই অবস্থা হলো, বা আপনি কিছুক্ষণ আগে যা কিছু দেখেছেন ও শুনেছেন, এসব কথা কাউকে বলবেন না প্লিজ, কলিকেও না। রাজ মনে মনে একটু ক্ষুণ্ণ হলেও মুখে সেরকম কিছু বলল না, শুধু ওকে বলে বেরিয়ে গেল। চলবে। পর্ব যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।